আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আজকে আমরা আইসিটি চ্যাপ্টার 4 শিখব এবং এটা দ্বিতীয় ক্লাস। সো প্রথম ক্লাসে আমরা মানে বেসিক কয়েকটা টপিক শিখেছি। আজকের ক্লাসে আমরা আরও কিছু টপিক শিখব যেগুলো থিওরিটিক্যাল অ্যান্ড যেগুলো এই চ্যাপ্টার সম্পর্কে জানার জন্য অবশ্যই মানে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাকে জানতে হবে। ওকে, সো কে কোথা থেকে জয়েন আছো এটা একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দাও। আমি একটু তোমাদের গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছি, আশা করি সবাই জয়েন করবে। সবাই একটু কমেন্ট করো, যে জয়েন হবে একটু কমেন্ট করবা কাইন্ডলি। ওকে, কোথা থেকে জয়েন হচ্ছ এটাও একটু জানাবা। তোমার কলেজের নাম কি, তুমি কোন বিভাগে পড়াশোনা করো, কোন বিভাগে পড়াশোনা করো, সায়েন্স, কমার্স নাকি আর্টস? সেই একটু কাইন্ডলি সবাই জানিয়ে দাও। তুর্য দাস কেমন আছেন জিজ্ঞাসা করেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো তুর্য? এরপর দেখতে পাচ্ছি লামহানুর আজরিন, ওয়ালাইকুম আসসালাম লামহানুর আজরিন। আতিকুল বলছে স্যার আমি আছি। ওয়েট, তুর্য সায়েন্সে পড়াশোনা করে। বাকিরা কি অবস্থা? 6 জন জয়েন আছো। আমি আর 1-2 মিনিট ওয়েট করবো, দেন আমি পড়ানো শুরু করে দিব। ক্লাস শুরু হয়েছে। ওকে, সবাই একটু দ্রুত জয়েন করো ভাইয়ারা। আচ্ছা, তোমরা আমি বলেছিলাম যে যেই ক্লাসটি আমি নিয়েছিলাম সেটা আর কি তোমরা যে টপিক পড়ানো হয়েছিল ওই টপিকগুলো তোমরা লিখে মানে ক্লাসের মধ্যে যে লিখেছো ওটা তোমরা নোট আকারে গ্রুপে পোস্ট করো, বাট আমি কাউকে দেখি নাই পোস্ট করতে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আতিকুল বলছে স্যার কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসমাইল শাহ সালাম, ওয়ালাইকুম আসসালাম। মঈনুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো মঈনুদ্দিন? এবং যারা যারা ক্লাসটি করছো সবার কি অবস্থা, কেমন আছো সবাই? ওকে, সো দেখো এই পর্যন্ত আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ওয়েব এর ইতিহাস। সো এখানে ওয়েবের প্রথম একটা ভার্সন ছিল, দ্বিতীয় ভার্সন, তৃতীয় এবং এটা হচ্ছে চতুর্থ ভার্সন, যেটা বর্তমানে আমরা পার করছি চতুর্থ ভার্সন। এটা হচ্ছে ওয়েবের চতুর্থ ভার্সন। ওকে, সো এই পর্যন্ত আমরা পড়িয়েছিলাম। সো নেক্সট টপিক হচ্ছে ওয়েব ডিজাইন, অর্থাৎ তুমি যে একটা ওয়েবসাইট বানাইবা ওই ওয়েবসাইটের ডিজাইনটা কি, মানে এটা কাকে বলে এটা আমরা প্রথমে জানি। দি প্রসেস অফ ক্রিয়েটিং ওয়েবসাইটস, এটা মানে হচ্ছে প্রসেস মানে প্রক্রিয়া, প্রক্রিয়া, প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? ক্রিয়েটিং ওয়েবসাইট মানে ওয়েবসাইট বানানোর প্রক্রিয়া। তার মানে তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই ওয়েব ডিজাইন সম্পর্কে, তাহলে এই টপিকটা তোমাকে যদি ভালো মতো বুঝো তাহলে এটা সুন্দর করে তুমি লিখে আসতে পারবে। আলহামদুলিল্লাহ ভালো আছে বলছে ময়ূরী।
তার মানে কি, এটা হচ্ছে একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? ওয়েবসাইট বানানোর প্রক্রিয়া। সো তোমরা একটু কাইন্ডলি সবাই কলম এবং খাতা নিয়ে বসো। তোমরা একটু কাইন্ডলি সবাই কলম এবং খাতা নিয়ে বসো, এবং আমি যা যা পড়াচ্ছি সেগুলো তোমরা একটু কাইন্ডলি লিখে নিবা। সবাই একটু কলম এবং খাতা নিয়ে বসো, এবং আমি যা যা পড়াচ্ছি এগুলো একটু খাতার মধ্যে লিখে নিবা, এবং কমেন্টে জানাতে পারো যে ভাই স্যার কলম এবং খাতা নিয়ে বসেছি। ঠিক আছে? ওয়েব পেজের লেআউট, কন্টেন্ট তৈরি, গ্রাফিক ডিজাইন করা ইত্যাদি। দেখো, এটা একদম সিম্পল একটা ধারণা। মানে তুমি যে একটা ওয়েবসাইট বানাবা, ওই ওয়েবসাইট বানানোর শুরু থেকে একদম ওয়েবসাইট বানানো শেষ পর্যন্ত তুমি যত ধরনের কাজ করবা, প্রত্যেকটা কাজই হচ্ছে এই ওয়েব ডিজাইনের অন্তর্ভুক্ত। দেখো এখানে লেখা আছে মূল কাজ হলো টেমপ্লেট তৈরি করা, যেটা ফলো করে পুরো ওয়েবসাইট বানানো হবে। তার মানে ওয়েব ডিজাইনের মূল কাজটা কি, যদি পরীক্ষা আসে তাহলে তুমি লিখে দিবা যে একটা টেমপ্লেট তৈরি করা। ওই টেমপ্লেটের আলোকে পুরো ওয়েবসাইটটাকে বানানো হয়, এটা হচ্ছে ওয়েব ডিজাইন। ধরো তুমি একটা বাড়ি বানাবা, সো একটা বিল্ডিং বানাবা। সো এই বিল্ডিং বানানোর আগে সর্বপ্রথম তোমাকে একটা ডিজাইন করে নিতে হয় যে বিল্ডিংটা দেখতে কেমন হবে, কয়টা রুম হবে, কয়টা ফ্ল্যাট হবে, ওই ফ্ল্যাটের ভেতরে কয়টা রুম হবে, ওই রুমের ভেতরে মানে কি কি থাকবে, কোথায় দরজা হবে, কোথায় জানলা হবে, এরকম একটা যে কাঠামো বানানো হয় বা একটা ডিজাইন করা হয়। এবং ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, বিল্ডিংটা কমপ্লিট করা পর্যন্ত যে সমস্ত কাজ করা হয়, এই প্রত্যেকটা কাজের মানে কাজটাই হচ্ছে তোমার, যদি আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে চিন্তা করি, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। ঠিক আছে? সো এটা তোমরা একটু লিখে নাও। স্যার কলম এবং খাতা নিয়েছে, গ্রেট। সো এটা একটু তোমরা লিখে নাও, কাইন্ড এই দুইটা পয়েন্ট লিখে নাও যে ওয়েব ডিজাইন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার ভেতরে তোমার কি কি থাকে বলো তো? কন্টেন্ট তৈরি করা, অর্থাৎ ওয়েবসাইটের ভেতরে কি কি জিনিস থাকবে, কি কি ভিডিও থাকবে, কি কি অডিও থাকবে, কি কি অ্যানিমেশন থাকবে, কি কি টেক্সট থাকবে, কি কি এআই ফিচার্স থাকবে, রাইট? এরকম যত কিছু আছে এই সব কিছু ডিজাইন করা, মানে এই সব কিছু বানানো, এটা হচ্ছে কন্টেন্ট। এরপর গ্রাফিক ডিজাইন মানে তোমার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে। গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ওয়েবসাইটটাকে সুন্দর করা হয়, মানে ডিজাইন করা হয়। তুমি যদি এরকম বিভিন্ন ওয়েবসাইটে যাও, ভালো ভালো কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে গেলে তুমি খুব মানে তোমার ওয়েবসাইটে ঢুকে খুব ভালো লাগবে ওই ওয়েবসাইটের ডিজাইনগুলো দেখে। ওইটা করা হয় গ্রাফিক ডিজাইনের মাধ্যমে। বুঝতে পারছো? সো এটা একটু লেখা হয়ে গেলে ডান, তুর্য লিখেছে ডান, ওকে গ্রেট। তার মানে ওয়েব ডিজাইনটা কি? ওয়েব ডিজাইনটা হচ্ছে মূলত ওয়েবসাইট বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো করা, এগুলো হচ্ছে ওয়েব ডিজাইন। এবং প্রধানত ব্যবহৃত ওয়েব টেকনোলজি, অর্থাৎ তুমি যে একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছ, ওই ওয়েবসাইটটা বিভিন্ন টেকনোলজি ইউজ করে বানানো হয়। কি কি? যেমন হচ্ছে HTML, অর্থাৎ এই যে আমরা এই চ্যাপ্টারে HTML শিখবো, এই HTML ইউজ করে তুমি ওয়েবসাইট বানাতে পারবা বা ওয়েব ডিজাইন করতে পারবা, ওয়েব পেজ বানাইতে পারবা। এরপর হচ্ছে সিএসএস এর মাধ্যমে তুমি ওয়েবসাইট বানাইতে পারবা, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে ওয়েবসাইট বানাইতে পারবা, পিএইচপির মাধ্যমে ওয়েবসাইট বানাইতে পারবা। মানে এই সমস্ত টেকনোলজি ইউজ করে তুমি ওয়েবসাইট বানাতে পারবা খুব ইজিলি। কিন্তু আমরা কি শিখবো এই আইসিটির মাধ্যমে? সেটা হচ্ছে শুধুমাত্র HTML শিখবো। আমরা কি শিখবো ভাইয়া? HTML শিখবো, এবং এই HTMLটাই আমাদের সিলেবাসে রয়েছে, এই কারণে আমরা HTMLটাই শিখবো। তো হচ্ছে ওয়েব পেজ কাকে বলে, এটা তোমার আসতে পারে পরীক্ষার মধ্যে, যে ওয়েব পেজ কাকে বলে। সো তোমরা এটা একটু খাতার মধ্যে লিখে নাও, ওয়েব পেজ কাকে বলে। ওয়েব পেজ কি? ওয়েব পেজ হলো একটি হাইপার টেক্সট ডকুমেন্ট যা ওয়েব ব্রাউজারে প্রদর্শন করা হয়। একদম সিম্পল ভাষা। অর্থাৎ তুমি ধরো একটা ওয়েবসাইটে গিয়েছো, ধরো তুমি সার্চ করেছো www.bangladesh.gov.bd, এরকম কিছু একটা ওয়েবসাইটে গেলা। যাওয়ার পরে তুমি যা দেখতে পাবা, তুমি তোমার চোখের সামনে বা স্ক্রিনে যা যা দেখতে পাবা, ওইটাই হচ্ছে একটা ওয়েব পেজ। ওটা কি? ওটা হচ্ছে একটা ওয়েব পেজ। এই যে ওটাই এখানে লিখেছে যে ওয়েব পেজ হলো একটি হাইপারটেক্সট ডকুমেন্ট যা ওয়েব ব্রাউজারে প্রদর্শন করা হয়। ওয়েব ব্রাউজারে কিসে প্রদর্শন করা হয়? ওয়েব ব্রাউজারে আমরা সবাই চিনি, যেমন গুগল ক্রোম রয়েছে, এরপর মাইক্রোসফট এজ রয়েছে, এই ধরনের অনেক ব্রাউজার রয়েছে, যেই ব্রাউজারগুলোর মাধ্যমে আমরা যখন একটা ওয়েবসাইট সার্চ করি এবং ওই ওয়েবসাইটের ভেতরে যা আমরা দেখতে পাচ্ছি, ওইটাই হচ্ছে ওয়েব পেজ। এটা তোমরা একটু লিখে নাও, ওয়েব পেজ কি।
এবং একটা ওয়েব পেজের মধ্যে তোমরা মনে করো যে যে ভাই শুধু টেক্সট থাকে না, একটা ওয়েব পেজের মধ্যে অনেক কিছু থাকে। একটা ওয়েব পেজের মধ্যে টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ইমেজ মানে পিকচার বা ছবি থাকতে পারে, এরপর ফাইল থাকতে পারে, ফাইল বলতে পিডিএফ, মানে একটা ওয়েবসাইটের ভিতরে পিডিএফ থাকতে পারে, ভিডিও ফাইল থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে, এরপর অডিও থাকতে পারে, এরপর ভিডিও থাকতে পারে, এরপর অ্যানিমেশন থাকতে পারে। তার মানে তোমার একটা পেজে, ওয়েব পেজের মধ্যে টেক্সটও থাকতে পারে, ইমেজও থাকতে পারে, ফাইলও থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে। এছাড়া বর্তমানে এআই যে ফিচার্সগুলো রয়েছে, যেমন তুমি ভয়েসে কথা বলতে পারো, অর্থাৎ তুমি একটা ক্লিক করলা, তারপর ওকে বললা হেই চ্যাট জিপিটি ক্যান ইউ হিয়ার মি, দেখবো ও বলবে ইয়াস আই ক্যান হিয়ার ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ। তারপর তুমি বললা যে আই ওয়ান্ট টু do an assignment for my course named ICD, and I want to learn HTML. Can you help me learning HTML? Then ও বলবে yes I can help you learning HTML. তখন তুমি বললা ওকে যে ধরো যে image tag, so তোমাকে বললা hey can you explain me the image tag of HTML and give me example of HTML and suggest me how could I add an image in a website. তখন ও বলবে হ্যাঁ HTML এর ইমেজ ট্যাগটা এইভাবে ইউজ করা লাগে, এইভাবে প্রথমে আইএনজি লিখতে হয়, তারপরে এটা দিতে হয়, তারপরে এটা দিতে হয়, ওইভাবে বুঝাই দিচ্ছে। তার মানে একটা ওয়েব পেজের মধ্যে তুমি চাইলে এখন অডিও ভিডিও অ্যানিমেশনের পাশাপাশি এরকম ভয়েস সেট করা যায়, আরও বিভিন্ন ধরনের কাজ করা যায়। ঠিক আছে, তো আমরা আমাদের সিলেবাসের মধ্যে যা যা আছে ইনশাল্লাহ আমরা সবকিছু শিখবো, যেগুলোর মাধ্যমে তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো। স্যার একটু পিছনে নেবেন, পিছনে বলতে ওকে জাস্ট এটা লিখে নাও। এরপর কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে ওয়েব পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। মানে হোম পেজ কাকে বলে, এটা তোমার পরীক্ষার মধ্যে আসতে পারে, এটা তোমার মানে 1 নম্বরের জন্য আসতে পারে, নাম্বার কি হ্যাঁ, তোমার সৃজনশীল অংশে নাম্বারের জন্য এটা আসতে পারে যে হোম পেজ কাকে বলে। সো তখন তুমি এটা লিখে দিবা। হোম পেজ মানে কি, যে কোনো একটা ওয়েবসাইটের সর্বপ্রথম হোম বা প্রথম যে পেজটা হচ্ছে মেইন পেজ বা হোম পেজ, ওটা হচ্ছে কি তোমার হোম পেজ। দেখো কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যে ওয়েব পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। এবং ওয়েব পেজ কি এটা কিন্তু আমরা জানলাম যে কোনো একটা ওয়েবসাইটে ঢোকার পর তুমি স্ক্রিনে যা দেখতে পাও ওটা একটা ওয়েব পেজ, এবং প্রথম ওয়েব পেজটা কোনো একটা ওয়েবসাইটের প্রথম ওয়েব পেজটা হচ্ছে হোম পেজ। ঠিক আছে, হোম পেজ এটা গুরুত্বপূর্ণ, এটা তোমরা লিখে রাখো। সো তোমার মানে আমাদের এই ওয়েবসাইটগুলো সাধারণত 2 ধরনের হয়। ওয়েবসাইট সাধারণত কি কি হয় ভাইয়া, 2 ধরনের হয়। আমি কিন্তু তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, এই দুইটা থেকে সাধারণত তোমার এইচএসসি বোর্ড এক্সামে কোয়েশ্চেন হয়। তোমার কি বলে তোমার কলেজে যখন পড়াশোনা করো কলেজের এক্সামে কোয়েশ্চেন হয়। সো বিভিন্ন পরীক্ষাতে তুমি এই কোয়েশ্চেনটা পাবা। সো এই কারণে একটু মনোযোগ দাও যে ওয়েবসাইট 2 ধরনের সাধারণত হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটা আমি তোমাকে বলেছি যে একবার বানানোর পর ওটার পরিবর্তন করা যায় না, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনযোগ্য, এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক এটা কি, ডাইনামিক মানে এটা প্রতিনিয়ত পরিবর্তনযোগ্য। যেমন ফেসবুক এটা একটা ডাইনামিক ওয়েবসাইট, এরপর ইউটিউব ডাইনামিক ওয়েবসাইট। মানে বর্তমানে তুমি যত ওয়েবসাইটই দেখো সবগুলাই প্রায় ডাইনামিক ওয়েবসাইট, এবং এখানে প্রতিনিয়ত তুমি নতুন নতুন তথ্য সংযোজন করতে পারবে। বাট স্ট্যাটিক ওয়েবসাইটে নতুন তথ্য সংযোজন করতে পারবা না, বিয়োজন করতে পারবা না, কিছুই করতে পারবা না। বুঝতে পেরেছো? এবার ওয়েবসাইট কি দেখো, যদি তোমার এটাও তোমার পরীক্ষার প্রশ্নের মধ্যে আসতে পারে 1 নাম্বারের জন্য। এটা কত নাম্বারের জন্য? 1 নাম্বারের জন্য প্রশ্ন আসতে পারে। তো ওয়েবসাইট কাকে বলে এটা ভালো মতো তোমরা খাতার মধ্যে লিখে নাও। আমি বারবার বলছি ভাই এইগুলো তুমি খাতার মধ্যে লিখে নাও, এগুলো তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং ভালো মতো লিখে নাও। দেখো ওয়েবসাইট কি, একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। এটা একটু কঠিন মনে হচ্ছে, আমি তোমাকে সহজ করে দিচ্ছি।
দেখো একই ডোমেইনের অধীনে, একই ডোমেইন মানে কি? ডোমেইন মানে হচ্ছে এই যে ধরো আমি একটা ওয়েবসাইটে লিখলাম www.facebook.com, এটা তোমরা সবাই পরিচিত, এই কারণে আমরা লিখছি এটা facebook.com। এখানে দেখো এই যে ফেসবুক, এটা হচ্ছে একটা ডোমেইন নেম। ফেসবুক কি? ফেসবুক হচ্ছে একটা ডোমেইন নেম। এটা কি একটা ডোমেইন নেম? এই ডোমেইনের ভেতরে অধীনে মানে কি? এটার ভেতরে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি। তার মানে এই যে facebook.com এ ঢোকার পর তুমি যত পেজেই যাও না কেন, facebook.com এ ঢোকার পর তুমি একটা গ্রুপে গেলা, তুমি একটা পেজে গেলা, ফেসবুকের যে কোনো একটা পেজ, ধরো এই যে আমরা যে ক্লাসটি নিচ্ছি এটা একটা গ্রুপে ক্লাস হচ্ছে, সো গ্রুপে আসলা, যে কোনো জায়গাতেই যাও না কেন প্রত্যেকটাই কি এই facebook.com এর ভেতরেই কিন্তু আসো তুমি, রাইট? তুমি ধরো আমাদের পেজ এই গ্রুপটাতে আসলাম, গ্রুপটাতে আসা মানে কি ফেসবুক থেকে বের হয়ে গেলা? না, তার মানে ফেসবুকের ভেতরেই তুমি এই পেজটা আছে, মানে এরপর আমাদের যে পেজ আছে এডুকেশনাল লিডারশিপের যে পেজটা রয়েছে ওই পেজে তুমি গেলা, তার মানে কি ফেসবুক থেকে বের হয়ে গেলা? না, তুমি ফেসবুকের ভেতরে একটা পেজের মধ্যে আসো। সো এই যে যে যতগুলো পেজ পরস্পর কানেক্টেড এবং প্রত্যেকটা পেজ কি facebook.com এর অধীনেই রয়েছে, প্রত্যেকটা পেজ কি facebook.com এর অধীনেই রয়েছে। তার মানে এই facebook.com এর অধীনে যতগুলা পেজ আছে এই সবগুলা পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট, সবগুলা পেজের সমষ্টি কি ওয়েবসাইট। ধরো তুমি বাংলাদেশ.gov.bd তে গেলাম, ওইখানে যাওয়ার পর এখানে হোম বাটন রয়েছে, ধরো আমরা মনে করলাম হোম বাটন রয়েছে, কন্ট্যাক্ট আস বাটন রয়েছে, সার্ভিসেস বাটন রয়েছে, এরপর ধরো হোম ডেলিভারি বাটন রয়েছে, এরকম বিভিন্ন ধরনের বাটন রয়েছে মানে উপরে ধরো। সো প্রত্যেকটা বাটন তুমি চাইলে ক্লিক করলে ওই পেজে চলে যেতে পারবা। এই প্রত্যেকটা পেজের সমষ্টি হচ্ছে পুরো একটা ওয়েবসাইট, বুঝতে পেরেছো? মানে যতগুলো পেজ রয়েছে, হ্যাঁ ক্লাসটি রেকর্ড থাকবে বাট ওটা ডিলিট হয়ে যাবে কিছুদিন পর, হ্যাঁ। সো তোমরা ক্লাসটি যদি এখন না করো পরবর্তীতে কিন্তু পাবা না, এটা ডিলিট হয়ে যায়। ফেসবুকের নতুন একটা ফিচার এসেছে যে তারা ডিলিট করে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা একটু লিখে নাও যে একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজ, যে একটা বা একাধিক ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। এটা লিখে নাও তোমরা, এটা তোমার পরীক্ষায় আসতে পারে ওয়েবসাইট। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য এখন আমরা শিখবো স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য। স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট পার্থক্য কেন শিখবো? কারণ এটা একটা বোর্ড কোয়েশ্চেনে ঘ নাম্বারে এসেছিল। কত নাম্বার? ঘ নাম্বারে কত মার্কস থাকে? 4 মার্কস থাকে। কত মার্কস? 4 মার্কস। তার মানে একবার বোর্ডে যেহেতু 4 মার্কসের একটা কোয়েশ্চেন আসছিল স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য, তার মানে এটা গুরুত্বপূর্ণ। এখন আমরা এইটা পার্থক্যটা শিখবো, ঠিক আছে? এখন আমরা পার্থক্যটা শিখবো। তো তোমরা একটু কাইন্ডলি কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা এবং শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? আমার কথা কি প্রপারলি শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাও। হ্যাঁ, এখন আমরা কি শিখবো ভাইয়ারা? স্ট্যাটিক ওয়েবসাইট ভার্সেস ডাইনামিক ওয়েবসাইট বা পার্থক্যটা শিখবো। দেখো আমি কতগুলো পার্থক্য দিচ্ছি, সুন্দর করে তোমরা লিখে নিবা। দেখো, প্রথম, স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলিতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, যেটা আমি প্রথমে বলেছিলাম যে একটা তুমি স্ট্যাটিক ওয়েবসাইট বানিয়েছো, ওই স্ট্যাটিক ওয়েবসাইটের তোমাকে আর চেঞ্জ করতে পারবা না। যে কন্টেন্ট দিয়ে তুমি বানিয়েছো, পাবলিশ করেছো, ওই কন্টেন্টগুলোই থাকবে, মানে কি কন্টেন্টগুলো নির্দিষ্ট থাকবে। আর অপরদিকে ডাইনামিক ওয়েবসাইট কি? ডাইনামিক ওয়েবসাইটে পরিবর্তনশীল তথ্য বা ইন্টারেক্টিভ ওয়েব পেজ থাকে। তার মানে ডাইনামিক ওয়েবসাইট কি? পরিবর্তনশীল তথ্য পরিবর্তন করা যায়, নতুন তথ্য সংযোজন করা যায়, তথ্য বিয়োজন করা যায়। হ্যাঁ, এরপর হচ্ছে রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হয় না। রান টাইম বলতে কি বোঝায়? রান টাইম বলতে হচ্ছে তুমি যখন একটা ওয়েবসাইটে ঢোকার পর কয়েক সেকেন্ড যে লোড নেয় ওটা হচ্ছে রান টাইম। সো ওই রান টাইমের সময় কি হয়? পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হয় না। আর রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হতে পারে। যেমন তুমি ফেসবুকে আছো, ফেসবুকে দেখবা যে স্ক্রল করতে করতে তোমার ভালো লাগতেছে না, আবার নতুন কিছু চাচ্ছ, তো তখন কি করে? আবার তুমি যে উপর দিকে আবার টাইনা নেয়, উপর দিকে আবার টানলে আবার নতুন পোস্টগুলো চলে আসে, রাইট? সো ওই যে ওইটা হচ্ছে একটা রান টাইম। সো রান টাইমের কারণে কি হয়? পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হয়। কন্টেন্ট মানে কি বলতো? কন্টেন্ট মানে হচ্ছে ভিডিও, টেক্সট, অডিও, ফাইল, পিডিএফ, এই ধরনের এই বিষয়গুলোকে কন্টেন্ট বলা হয়। তার মানে কন্টেন্টগুলো পরিবর্তন হতে পারে, এগুলো তোমরা লিখে নাও। ব্যবহারকারীর অথবা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।
ব্যবহারকারীর ব্রাউজারে এই ধরনের ওয়েবসাইট খুব দ্রুত লোড হয়। এখন কেন দ্রুত লোড হয়? দেখো, স্ট্যাটিক ওয়েবসাইট তার মানে কি দ্রুত লোড হয়। কেন দ্রুত লোড হয়? কারণ এটার কন্টেন্ট নির্দিষ্ট করা থাকে। কি কেন? কারণ এটার কন্টেন্ট নির্দিষ্ট করা থাকে এবং এটা তথ্য পরিবর্তনশীল নয়, এবং এটা খুব অল্প জায়গা নিয়ে এটা করা হয়। এই কারণে কি এটা খুব দ্রুত লোড হয়। আর ডাইনামিক ওয়েবসাইটে অনেক তথ্য থাকে, প্রতিনিয়ত আপডেট হইতে থাকে। তো সবকিছু মিলে এটা একটু তুলনামূলক বেশি সময় নেয় লোড হতে। কি হয় ভাই? তুলনামূলক বেশি সময় নেয় ডাইনামিক ওয়েবসাইট লোড হতে। এরপর স্ট্যাটিক ওয়েবসাইটে সাধারণত কোনো ডেটাবেস ব্যবহৃত হয় না। কেন ডেটাবেস ব্যবহৃত হয় না? কারণ এটা মানে তথ্য তো একবার তুমি যে তথ্য দিয়ে বানাইছো ওই তথ্যগুলোই সবসময় থাকবে। তুমি তো ওটা নতুন তথ্য দিচ্ছ না, কোনো তথ্য বিয়োজন করছো না, এই কারণে এটার কোনো ডেটাবেসের প্রয়োজন হয় না। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেসের প্রয়োজন হয়, কারণ নতুন তথ্য আসে, প্রতিনিয়ত নতুন তথ্য আসতে থাকে। এখানে এটা কি ডেটাবেসের প্রয়োজন হয়। এরপর ব্যবহারকারীর ব্রাউজারে এই ধরনের ওয়েবসাইট খুব দ্রুত লোড হয়। আচ্ছা, এই কথাটা আবার চলে আসছে যে এটা কি ব্রাউজারে খুব দ্রুত লোড হয়। কেন দ্রুত লোড হয়? কারণ ওয়েবসাইটটা খুবই হালকা থাকে, মানে ওয়েবসাইটে বেশি তথ্য থাকে না, এবং তথ্য যেহেতু পরিবর্তনশীল নয়, যেটা দিয়ে তুমি বানাইছিলে ওই তথ্যটা বারবার দেখাবে। তার মানে এখানে লোড খুব সহজে নেয়। বাট ডাইনামিক ওয়েবসাইটে একটু লোড নিতে সময় লাগে, কারণ এখানে তোমার স্টোরেজ সিস্টেম থাকে, এরপর হচ্ছে তোমার এখানে তথ্য পরিবর্তনশীল হয়, এরপর হচ্ছে এখানে অনেক মানে ডেটাবেজের প্রয়োজন হয়। সো সবকিছু মিলায় এটার একটু লোডটা বেশি থাকে, মানে লোডের সময়টা বেশি হয়। আরো কিছু পার্থক্য রয়েছে। হ্যাঁ, আরো কিছু পার্থক্য দেখো, যে স্ট্যাটিক ওয়েবসাইটে সাধারণত কোনো ডেটাবেজ ব্যবহৃত হয় না। আচ্ছা, ওটা আবার চলে আসছে মনে হয়। আর ডাইনামিক ওয়েবসাইটে অবশ্যই ডেটাবেজ প্রয়োজন হয়। এরপর এ ধরনের ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইটের চেয়ে অনেক বেশি নিরাপদ। তার মানে স্ট্যাটিক ওয়েবসাইটটা কি অনেক বেশি নিরাপদ। কেন নিরাপদ? কারণ এইটাতে নতুন কোনো তথ্য সংযোজনই করা যায় না। যেহেতু সংযোজন করা যায় না, এই কারণে তোমার কোনো তথ্য ভুল হওয়া বা তথ্য মানে ওইখানে অন্য কেউ আইসা নতুন মানে অন্য কোনো তথ্য এখানে অ্যাড করে দেওয়া এটা কখনো পসিবল না, কারণ এটা নিরাপদ। আর হচ্ছে তোমার ডাইনামিক ওয়েবসাইটে অন্য কেউ চাইলে তোমার ওইখানে আইসা তথ্য অ্যাড করে দিতে পারে, এই করতে পারে। সো বিভিন্ন ধরনের মানে একটা সিকিউরিটি রিস্ক রয়েছে। তারপর যা হচ্ছে তোমার সাইবার কি বলে তোমার হচ্ছে যারা এগুলো অ্যাটাক করে, সাইবার অ্যাটাক করে, ওরা অ্যাটাক করে এখানে ডাইনামিক ওয়েবসাইটে ক্ষতি ঘটাইতে পারে। এই ধরনের ওয়েবসাইট উন্নয়নে HTML বা CSS ব্যবহৃত হয়। তার মানে স্ট্যাটিক ওয়েবসাইট বানানোর জন্য কি ব্যবহার করে? HTML। তার মানে এই যে আমরা HTML শিখতেছি, এই HTML এর মাধ্যমে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বানাইতে পারবো। আর ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে জাভা স্ক্রিপ্ট লাগে। কি লাগে? জাভা স্ক্রিপ্ট, PHP, পার্ল, ASP.NET এগুলো লাগে। এটা একটু মনে রাখবা তোমরা, যে HTML দিয়ে বা CSS দিয়ে আমরা কি করি? স্ট্যাটিক ওয়েবসাইট বানাই। আর তোমার হচ্ছে জাভা স্ক্রিপ্ট, PHP এগুলো দিয়ে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট বানানো হয়। এরপর এ ধরনের ওয়েবসাইট উন্নয়ন ও নিয়ন্ত্রণ খুব সহজ। মানে স্ট্যাটিক ওয়েবসাইট কি উন্নয়ন এবং নিয়ন্ত্রণ খুব সহজ, কারণ এটা মানে যেহেতু স্ট্যাটিক, এটা পরিবর্তন করা লাগে না। সো এটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার হয় না। বাট ডাইনামিক ওয়েবসাইটে কি উন্নয়ন, এটা একটু জটিল হয়। এটা কি হয়? একটু জটিল হয়। এরপর স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নের খরচ কম হয়। কেন খরচ কম হয়? কারণ এটা মেনটেনেন্স কস্ট তেমন একটা নাই, কারণ তোমাকে নতুন তথ্য আপডেট করা লাগে না, এরপর তোমার হচ্ছে স্টোরেজ লাগে না, এরকম অনেক সুবিধা রয়েছে, এই কারণে এটার খরচ কম। বাট ডাইনামিক ওয়েবসাইটে তোমার স্টোরেজ লাগে, স্টোরেজের জন্য প্রতিনিয়ত টাকা ব্যয় করা লাগে। এরপর হচ্ছে তোমার ওটা উন্নয়ন বা নতুন কিছু আপডেটের জন্য মানুষজন লাগে, ইঞ্জিনিয়ার লাগে। অনেক কিছু মিলে এটার খরচটা একটু বেশি হয়। ঠিক আছে, তো এই কয়েকটা এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা গুরুত্বপূর্ণ টপিক, যেহেতু এটা বোর্ড এক্সামে আসছিল, তার মানে অবশ্যই তোমাকে ভালো মতো এটা পড়তে হবে বা মাথার মধ্যে রাখতে হবে। আমি যে কয়টা এখানে পার্থক্য দিয়েছি, এই কয়টা পার্থক্য পড়লে এনাফ। এখানে অনেকগুলা পার্থক্য দেওয়া আছে, সো এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, ওকে। এবার আমরা শিখবো ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল কি? ওয়েব পোর্টাল হচ্ছে, আমি যদি একটু তোমাকে সহজভাবে বুঝাই, তোর বিশেষভাবে একটা ওয়েবসাইট বানানো হয় বিশেষ কোনো কারণ। যেমন করোনার সময় একটা বিশেষ একটা ওয়েবসাইট বানানো হয়েছিল এবং বিশেষ একটা অ্যাপ বানানো হয়েছিল সুরক্ষা নামে। তোমাদের হয়তো মনে আছে অনেকে, মেবি সুরক্ষা, আমার যতটুকু মনে পড়ে।
সুরক্ষা এরকম নামে একটা ওয়েবসাইট বানানো হয়েছে। এই ওয়েবসাইটে করোনা রিলেটেড যত ইনফরমেশন আছে সবকিছু এই ওয়েবসাইটে দেওয়া হতো। বুঝতে পারছো? দেখবা যে করোনার টিকা এই ওয়েবসাইটে তথ্য দেওয়া হতো। তুমি করোনার টিকা দিতে গেলে ওটার যে সার্টিফিকেট, ওই সার্টিফিকেটটাও এই ওয়েবসাইট থেকে নেওয়া লাগতো। তার মানে একটা বিশেষ কারণে, এই করোনার একটা বিশেষ কারণে এটা বানানো হয়েছিল। এখন কিন্তু এটা আর ইউজ করা হয় না। এখন কিন্তু আমরা ওই সুরক্ষা অ্যাপ বা সুরক্ষা ওয়েবসাইট ইউজ করি না, কিন্তু তখন ইউজ করছিলাম কি একটা বিশেষ কারণে, রাইট? এটাই হচ্ছে তোমার পোর্টাল। যেমন ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট, মানে এটা একটা ওয়েবসাইট বাট এটা বিশেষভাবে পরিকল্পিত, যেমন ওই করোনার জন্য, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং লিঙ্কের কালেকশন। একদম ইজি, বুঝতে পারছো? তুমি জাস্ট ওয়েব পোর্টালের কথা মাথায় আনলে তুমি করোনার কথা চিন্তা করবা। করোনা এরকম সুরক্ষা একটা বানানো হয়েছিল, বিশেষভাবে বানানো হয়েছিল, বিশেষভাবে পরিকল্পিত বানানো হয়েছিল। ঠিক আছে, জাস্ট এটা জিনিসটা মাথায় রাখবো, তাহলে তোমার খুব সহজে মনে রাখতে পারবা। যেমন Bangladesh.gov.bd, এটাও একটা হচ্ছে ওয়েব পোর্টাল বলতে পারি, কারণ এখানে সরকারের অনেক কিছু এখানে দেওয়া হয় এবং অনেক কি এটাও একটা পরিকল্পিতভাবে বানানো হয়েছে এবং বিশেষ কারণে বানানো হয়েছে, সরকারি বিশেষ কারণে এই ওয়েবসাইটটা বানানো হয়েছে। ঠিক আছে, তো তোমরা এটা একটু লিখে নাও। হ্যাঁ, ওয়েব পোর্টাল এটা একটু লিখে নাও, আমি একটু সময় দিচ্ছি তোমাদের। মানে ওয়েব পোর্টাল কি, এটা একটা বিশেষভাবে পরিকল্পিত একটা ওয়েবসাইট। এটা কিন্তু একটা ওয়েবসাইট বাট এটা বিশেষভাবে পরিকল্পিত। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম মুসাফির ই আখিরা। ওকে, আশা করি এটা তোমাদের লেখা হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা জানবো সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটার। এই টপিকটা তোমাকে জাস্ট একটু মানে একটু ভালো মতো বোঝার চেষ্টা করতে হবে এবং এটা একটু গুরুত্বপূর্ণ, সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটার। দেখো এখানে লেখা আছে সুন্দর করে, রাঙামাটি থেকে মোহাম্মদ। গ্রেট, মুসাফিরি আখিরা। তুমি রাঙামাটি থেকে মোহাম্মদ বলছো, তাহলে তোমার ফেসবুকের নাম এটা কেন? ওকে, ওয়েব সার্ভার। দেখো, সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটার। ওয়েব সার্ভার বলতে সার্ভার সফটওয়্যার অথবা ওই সফটওয়্যারকে রান করার জন্য বিশেষভাবে তৈরি হার্ডওয়্যারকে বোঝায়, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেট থেকে যে কোনো ওয়েব ক্লায়েন্টের রিকোয়েস্টকে হ্যান্ডেল করতে পারে। দেখো এখানে যদি একদম সহজভাবে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো আমার কথার দিকে মনোযোগ দাও। সো ওয়েব সার্ভার জিনিসটা, এখন আমরা শিখতেছি কি ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার জিনিসটা, ধরো তুমি একটা ওয়েবসাইট বানালা। কি ওয়েবসাইট? ধরো পড়ালেখা.com, কিছু একটা পড়ালেখা.com এরকম কিছু একটা তুমি ওয়েবসাইট বানাইলা। ঠিক আছে, এখন এই ওয়েবসাইটটা তোমাকে একটা এই ওয়েবসাইটের ভেতরে যে তথ্যগুলা ইনফরমেশনগুলো আছে এগুলা কোনো না কোনো জায়গায় রাখতে হবে তোমার, রাইট? ওই তথ্য বা ইনফরমেশনটা কোথায় থাকবে, কোনো না কোনো জায়গায় রাখতে হবে। সো রাখার জন্য একটা প্লেস লাগবে। রাখার জন্য কি হবে, তোমার একটা প্লেস লাগবে। সো ওই প্লেসটা ধরো তুমি রাখলা, ওই প্লেস রাখার পরে এখন ধরো আমি একজন স্টুডেন্ট, আমি এখন এই পড়ালেখা.com-এ যাইতে চাই। কেন? কারণ আমি পড়াশোনা করতে চাই এই ওয়েবসাইট থেকে। তখন আমি কি করব, পড়ালেখা.com লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এই ওয়েবসাইটটা আমাকে দেখাবে কি দেখাবে না এটার জন্য ওর কাছে একটা রিকোয়েস্ট যাবে। এই যে আমি যে সার্ভারে যেইখানে রাখছিলাম ওটাকে বলা হয় সার্ভার। আমি এই যে পড়ালেখা.com-এর যত ইনফরমেশন আমি যেইখানে রাখছিলাম ওইটাকে বলা হয় সার্ভার। সো ওই সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যাবে যে আমি ইমরানুল ইসলাম, আমি কি করতেছি, এই ওয়েবসাইটে প্রবেশ করতে চাচ্ছি। বুঝতে পারছো? আমি ইমরানুল ইসলাম এখানে কি করতে চাচ্ছি, প্রবেশ করতে চাচ্ছি। এখন ও এটা দেখবে যে আমি যে অঞ্চল থেকে এটা প্রবেশ করতে চাচ্ছি ওই অঞ্চলে ও এটা পারমিশন দিবে কিনা, ওই রিকোয়েস্টটা সে অ্যাকসেপ্ট করবে কিনা নাকি ডিক্লাইন করে দিবে, অর্থাৎ আমাকে সে অ্যাক্সেস দিবে কিনা ওই ওয়েবসাইটে ঢোকার জন্য। যেমন চায়না থেকে এটা ভালো মতো মনে রাখবো, চায়না থেকে, চীন দেশ আছে না, চীন দেশ বা চায়না। সো চায়না থেকে যদি কেউ ফেসবুকে ঢুকতে চায়, চায়না থেকে যদি কেউ ফেসবুকে ঢুকতে চায় তাহলে তাকে ঢুকতে দেওয়া হয় না।
কারণ কি, কারণ চায়নাতে ফেসবুক ব্যান করা আছে, বাট আমরা দেখো এই ফেসবুকে লাইভ ক্লাস করছি, বুঝতে পারছো? তার মানে আমরা কিন্তু ঠিকই ফেসবুকে ঢুকতে পারতেছি, বাট চায়নার কেউ ফেসবুকে ঢুকতে পারতেছে না। কেন? কারণ এই সার্ভারে facebook.com যে সার্ভারে রাখা হয়েছে, ওই সার্ভারে যখন চায়না থেকে কেউ facebook.com লিখে সার্চ করে, তখন তারা দেখে যে এটা কোথা থেকে সার্চ করা হয়েছে, তখন দেখে যে চায়না থেকে, তখন এটা তারা ডিক্লাইন করে দেয়, তারা অ্যাকসেপ্ট করে না। বাট আমি যদি এই যে এখান থেকে যে ফেসবুকে ঢুকছি, ঢোকার কারণ কি, কারণ facebook.com-এ ঢোকার পর মানে .com সার্চ দেওয়ার পর এটা সার্ভার থেকে বুঝতে পারছে যে আমি বাংলাদেশ থেকে এটা সার্চ করছি, এই কারণে সে আমাকে অ্যাকসেপ্ট করছে এবং আমি এটা ঢুকতে পারছি, তাই না? তার মানে এই যে যে রিকোয়েস্ট হ্যান্ডেল করার যে কাজটা, এই রিকোয়েস্ট হ্যান্ডেল করার কাজটা করে কি ওয়েব সার্ভার, রিকোয়েস্ট হ্যান্ডেল করে। কি করে ভাইয়া? রিকোয়েস্ট হ্যান্ডেল করে। এই যে আমি যে ঢুকতে পারবো কি পারবো না, এটা কি রিকোয়েস্ট হ্যান্ডেল করে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার এই কথাটা এখানে লেখা আছে, এই কথাটাই এখানে লেখা আছে। দেখো এই যে ওয়েব সার্ভার বলতে সার্ভার সফটওয়্যার অথবা ওই সফটওয়্যারকে রান করার জন্য বিশেষভাবে তৈরি হার্ডওয়্যারকে বোঝায়, ঠিক আছে? যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে যে কোনো ওয়েবসাইটে ক্লায়েন্টের, এবং এই যে যেটা বললাম না, আমি সার্চ করতে চাচ্ছি, আমি হচ্ছে ক্লায়েন্ট। আমি কি? আমি হচ্ছে ক্লায়েন্ট। দেখো একটা ওয়েব সার্ভারে এক বা একাধিক ওয়েবসাইট থাকতে পারে। তার মানে ধরো আমি একটা পড়ালেখা.com, এরকম অনেকগুলো ওয়েবসাইট একটা ওয়েব সার্ভারে থাকতে পারে এবং একই সময়ে একাধিক রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে। এবং দেখো এই যে ফেসবুকে একটা সময়ে লাখ লাখ মানুষ ঢুকতেছে, তার মানে কি একই সময়ে একাধিক রিকোয়েস্ট সে হ্যান্ডেল করতে পারে। এদের এই যোগাযোগ মূলত টিসিপি বা আইপি এর মাধ্যমে হয়। এবং এই যোগাযোগটা কিসের মাধ্যমে? আইপি, যে আইপি অ্যাড্রেস আমরা পড়ছিলাম বা প্রোটোকল আমরা পড়েছিলাম, তাই এখানে ছিল এইচটিটিপি এরকম। সো এটা কি হয়? আইপি এর মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? এটাও তোমরা একটু লিখে নাও। তার মানে একটা ওয়েব সার্ভারে, এটা মনে রাখো, একটা ওয়েব সার্ভারে অনেকগুলা ওয়েবসাইট থাকতে পারে এবং একই সময়ে অনেকগুলা রিকোয়েস্ট সে হ্যান্ডেল করতে পারে। কি করতে পারে ভাইয়া? একই সময়ে অনেকগুলা রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে। এটা হচ্ছে তোমরা মনে রাখবে এখান থেকে। একই সময়ে অনেকগুলা রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে। ওকে, আশা করি এটা তোমাদের লেখাটা। এরপর নেক্সট দেখো, এই যে এখানে সুন্দর করে আমি দেখিয়ে দিয়েছি যে ধরো এই যে এটা হচ্ছে একটা ওয়েব সার্ভার, এই যে অনেক ক্লায়েন্ট আছে, যে তোমার একটা কম্পিউটার, এটা একটা ক্লায়েন্ট, বা তুমি ফোন থেকেও হইতে পারে। এই ক্লায়েন্টগুলা যখন কোনো একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করতে চায়, কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে চায়, তখন এই ক্লায়েন্ট যখন ওই কোনো একটা লিখে সার্চ করে ওয়েবসাইটের নাম, তখন এটা ক্লায়েন্ট সার্ভারের কাছে যায়। ক্লায়েন্ট যখন কোনো একটা সার্চ করে, সেটা সার্ভারের কাছে যায়। এই সার্ভার যাচাই বাছাই করে, সার্ভার কি করে? যাচাই করে যে ওকে অ্যাক্সেস দেওয়া যায় কিনা। যদি অ্যাক্সেস দেয়, সে তাহলে ওই ওয়েবসাইটে ঢুকতে পারবে, না হলে সে ওই ওয়েবসাইটে ঢুকতে পারবে না। এখন আমরা শিখবো আইপি। আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এই যে এই আই থেকে আই এবং এই পি থেকে পি, আইপি হয়েছে, ঠিক আছে? আইপি অ্যাড্রেসের ফুল মিনিং কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের ফুল মিনিং কি? ইন্টারনেট প্রোটোকল। প্রোটোকল কিন্তু এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম। ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটা কম্পিউটারের একটা ইউনিক ঠিকানা থাকে, এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলা হয়। তার মানে আইপি অ্যাড্রেস কাকে বলে? এটা তোমার প্রশ্ন আসতে পারে পরীক্ষার মধ্যে, ক নাম্বারে, তখন তুমি এটা লিখে দিবা। তাহলে কত নাম্বার পাবা? 1 নম্বর। কত নম্বর পাবা? 1 নম্বর তুমি পেয়ে যাবা। সো আইপি অ্যাড্রেস কাকে বলে, এটা আসলে তুমি এটা লিখে দিবা। কি? আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটা কম্পিউটার একটা ইউনিক ঠিকানা থাকে। ইউনিক মানে কি? যেটা কারোর সাথে মিলে না। ইউনিক মানে কি? যেটা কারোর সাথে মিলে না, ইউনিক ঠিকানা থাকে, ওই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। অর্থাৎ ধরো আমাদের প্রত্যেকটা ডিভাইস, এই যে আমি যে ফোন দিয়ে এই লাইভটা হচ্ছে, এই ফোনের ধরো একটা আইপি অ্যাড্রেস আছে এরকম সামথিং 111.235 হাবি জাবি ধরো 79, এরকম কিছু একটা আইপি অ্যাড্রেস আছে 6792, হ্যাঁ হাবি জাবি এরকম ধরো একটা আইপি অ্যাড্রেস আছে। এই যে একটা আইপি অ্যাড্রেস, এই অ্যাড্রেসটার সাথে দুনিয়ার কোনো ডিভাইসের আইপি অ্যাড্রেস মিলবে না, ঠিক আছে? এই আইপি অ্যাড্রেসের সাথে দুনিয়ার কোনো আইপি অ্যাড্রেসের সাথে মিলবে না। এটা হচ্ছে ইউনিক। এটা কি? এই যে ইউনিক ঠিকানা থাকে। তার মানে এটা কি? প্রত্যেকটা ডিভাইসের এরকম একটা আইপি অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা। যে আমার সামনে একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপে একটা আইপি অ্যাড্রেস আছে। একটা ফোন আছে, ফোনের একটা আইপি অ্যাড্রেস আছে। তুমি যে ফোনটা দিয়ে ক্লাসটি দেখছো, ওই ফোনের একটা আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে? সো এরকম প্রত্যেকটা ডিভাইসের এক একটা করে আইপি অ্যাড্রেস রয়েছে।
আমি যখন যে স্লাইডটা বের করি তখন সেটা লিখে রাখবা, নগদ লেখা শুরু করে দিবা, ঠিক আছে? আরেকবার আনলে এসএসডি ওকে আনবো, সমস্যা নেই। এখন যেটা পড়াচ্ছি এটা দেখো, হ্যাঁ। সো প্রত্যেকটা ডিভাইসেরই একটা আইপি অ্যাড্রেস থাকে এবং ওই আইপি অ্যাড্রেসটা কি হবে? ইউনিক হবে। ইউনিক মানে কি? যেটা কোনোটার সাথে মিলবে না বা অদ্বিতীয় হবে। কি হবে? অদ্বিতীয়। কি হবে? অদ্বিতীয় হবে। অদ্বিতীয়। অদ্বিতীয় মানে এটা মানে দীর্ঘিকার, ঠিক আছে? কি হবে ভাই? অদ্বিতীয় হবে। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এটা তোমরা লিখে নাও, এটা তোমার পরীক্ষার মধ্যে আসতে পারে ক নাম্বারে। এরপর হচ্ছে এই যে আইপ্যাড, এই যে একটি সুনির্দিষ্ট এবং অদ্বিতীয় ঠিকানা, তার মানে আইপি অ্যাড্রেস একটা সুনির্দিষ্ট, ওটা নির্দিষ্ট করা থাকে যে এই আইপি অ্যাড্রেসটা এই ডিভাইসের, এই আইপি অ্যাড্রেসটা এই ডিভাইসে, এটা কি সুনির্দিষ্ট করা থাকে এবং অদ্বিতীয় থাকে, মানে এটা ইউনিক থাকে, কারোর সাথে কারোটা মিলে না। এবং এই আইপি অ্যাড্রেসটা যে দেয় একটা প্রতিষ্ঠান দিয়ে থাকে। এই আইপি অ্যাড্রেসটা কি একটা প্রতিষ্ঠান দিয়ে থাকে, প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইএএনএ। আইএএনএ মানে কি? ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। তার মানে এই যে আইপি অ্যাড্রেসটা যে দেয়, এই যে আমার ফোনে একটা আইপি অ্যাড্রেস আছে, এই ল্যাপটপে একটা আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেস মানে যে ইচ্ছা মন চায় সেই দিতে পারে না, সে দিতে পারে না। কে দেয়? সেটা দেয় হচ্ছে আইএএনএ। কে দেয় এই আইপি অ্যাড্রেসটা? কে দেয়? আইএএনএ দেয়। কে দেয় ভাইয়া? আইএএনএ। আইএএনএ মানে কি? ইন্টারনেট। আইতে ইন্টারনেট, এতে অ্যাসাইন্ড, এনতে নাম্বারস, এতে অথরিটি, ঠিক আছে? এটা তোমার এমসিকিউতে আসতে পারে, এটা এমসিকিউতে আসতে পারে। আইএএনএ। আইএনএ মানে ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি, ঠিক আছে? এরপর ভার্সন, বর্তমানে আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 দুটোই বিদ্যমান। তার মানে আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6 এই দুইটা ভার্সনই বর্তমানে রয়েছে, ঠিক আছে? আইপি ভার্সন 4 কি 6 কি এটা আমরা পরের স্লাইডগুলোতে জানবো। আগে হচ্ছে এটা তোমরা লিখে নাও, লিখে হয়ে গেলে আমি আগের স্লাইডটা দেখাচ্ছি, হ্যাঁ? তোমরা এটা একটু কষ্ট করে লিখে নাও। আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6 এই দুইটাই বর্তমানে রয়েছে। আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6 দুইটাই বর্তমানে রয়েছে। আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6 দুইটাই বর্তমানে রয়েছে, বিদ্যমান। ওকে, আশা করি এই স্লাইডে সব কিছু লেখা হয়েছে তোমাদের। আমি বিগত মানে আগের স্লাইডটা দেখাচ্ছি। এই যে এই স্লাইড কোন স্লাইড তোমরা লিখতে পারো না বলো? যে একটা স্লাইড আনছি, দেখো, লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও। দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, ডান। এটা আসলে আঁকাই নিতে পারো তোমরা চাইলে, এখানে সার্ভার লিখে ক্লায়েন্ট এটা, তো তোমাদের মানে ভিজুয়ালি মনে থাকবে। হ্যাঁ, একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা, বা খাতার মধ্যে একটু আঁকিয়ে নিতে পারো। ওকে, আশা করি ডান। ওকে, দেখো আইপিভি দেখো এই স্লাইডে ছিল ভি মানে আইপি ভার্সন, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, এটাই হচ্ছে এখানে ফুল মিনিং লেখা আছে। ইন্টারনেট প্রোটোকল ভার্সন, এই যে আইপিতে ইন্টারনেট প্রোটোকল, ভিতে ভার্সন, এটা এখানে লেখা আছে আইপিভি মানে ওয়ালাইকুম আসসালাম, এরপর IPv4 ঠিকানা লেখা হয় 4টা 8 বিট বাইনারি সংখ্যা দিয়ে। এটা তোমার এমসিকিউতে আসতে পারে। এটা কোথায় আসতে পারে? এমসিকিউতে আসতে পারে। সো তোমরা এটা ভালো মতো মনে রাখবা যে আইপি ভার্সন 4 যেটা আছে এই ঠিকানাটা 4টা 8 বিট বাইনারি সংখ্যা দিয়ে মাঝখানে এরকম ডট বা পিরিয়ড দ্বারা আলাদা করা থাকে। পুরো অ্যাড্রেসের সাইজ হয় 32 বিট। তার মানে দেখো
4টা 8 বিট, 8 বিট 4টা, কয়টা থাকে? 8 বিট 4টা থাকে, মানে 8 বিট একটা ডট, আবার 8 বিট, আবার ডট, আবার 8 বিট, আবার ডট। এই 32টা বিট দিয়ে আইপি ভার্সন 4 লেখা হয়। এই 32টা বিট দিয়ে আইপি ভার্সন 4, এগুলো আমি আগে নোট করেছিলাম, আমার কি আবার নোট করতে না, নোট করা থাকলেও সমস্যা নেই। দেখো এই যে এখানে আমি আইপি ভার্সন 4 আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে আইপি ভার্সন 4 যেটা বললাম যে, এবং আইপি ভার্সন 4 এ 4টা অক্টেটস থাকে। অক্টেটস ভালো মতো দেখো। অক্টেটস মানে এই যে এটা একটা অক্টেটস, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এরকম কয়টা? 4টা। টোটাল কয়টা? 4টা অক্টেট আছে, এবং প্রত্যেকটা অক্টেটের মাঝখানে কি আছে? একটা ডট আছে, একটা ডট আছে। দেখো এই যে এরকম একটা ডট আছে, তার মানে এই ডটের আগে একটা অক্টেটস, এই ডটের আগে একটা অক্টেটস, এই ডটের আগে অক্টেটস, এই ডটের পরে একটা অক্টেটস, মানে এখানে 4টা অক্টেটস আছে। এটা হচ্ছে আইপি ভার্সন 4। আইপি ভার্সন 4 এ কয়টা অক্টেটস থাকে? 4টা। এই কারণে এই যে ভার্সন 4, এটা বুঝতে পারছো, এখানে 4টা অক্টেটস থাকে। এবং এটা 172কে যদি তুমি বাইনারিতে রূপান্তর করো, ওই সংখ্যাটা 8 বিটে লিখতে হবে। কত বিট? 8 বিটে লিখবা। এই যে এটাকেও 8 বিটে লিখবা। কত বিটে? 8 বিটে। এভাবে 8 বিট 8 বিট 8 বিট 8 বিট করে এরকম টোটাল 32 বিট হবে। টোটাল কি? 32 বিট হবে। টোটাল কত বিট হবে? 32 বিট হবে। যেমন এই যে এখানে আমি দেখিয়ে দিয়েছি, দেখো এই যে 8 বিট 8 বিট করে এটা লিখলে কত বিট হয়? টোটাল 32 বিট। দেখো এখানে 8টা বিট রয়েছে, এরপরে মাঝখানে একটা ডট রয়েছে, এই 8টা বিট মাঝখানে ডট, 8টা বিট মাঝখানে ডট, 8টা বিট, এরকম করে টোটাল 32টা বিট রয়েছে। এটা হচ্ছে আইপি ভার্সন 4। একদম ইজি। অক্টেটস, অক্টেটস মানে যে 8টা বিট, এটা একটা অক্টেট, এরপর ডট দিয়ে আরেকটা, এই যে এটা একটা অক্টেটস, এবং এটা কি? এটা একটা অক্টেট, এটা অক্টেট, এটা আরেকটা অক্টেট। এটার নামই হচ্ছে অক্টেট, বুঝতে পারছো? ধরো তুর্য, তোমার নাম তুর্য, তুর্যর মানে নাও থাকতে পারে, ঠিক আছে? ওরকম এটার নামই হচ্ছে অক্টেট, বুঝতে পারছো? তুর্য, এই যে এটার নামই হচ্ছে অক্টেট, এই 8টা বিট এটার নামই হচ্ছে অক্টেট। এরকম 4টা অক্টেট এখানে থাকবে। এটা হচ্ছে আইপি ভার্সন 4। এটা কি? আইপি ভার্সন 4, ঠিক আছে? তোমরা এটা লিখে নাও। আইপি ভার্সন 4 এ কয়টা অক্টেট থাকে? 4টা অক্টেটস, 4টা অক্টেটস। আইপি ভার্সন 4 এ 4 অক্টেটস। মূলত কি এই যে অক্টেটস হচ্ছে 8টা নিয়ে একটা অক্টেটস, 2টা 3টা 4টা অক্টেটস থাকে। হ্যাঁ, এখানে মাঝখানে ডট 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 থাকবে, মাঝখানে কি থাকবে? ডট 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 থাকবে। এরপর আমরা শিখবো আইপি ভার্সন 6। আইপি ভার্সন 6 এ 16টা অক্টেটস থাকে। 16টা অক্টেটস মানে কি? যে ওরকম 4টা অক্টেটস ছিল, ওরকম ভাবে 16 বার থাকবে। কতবার থাকবে? 16 বার। মানে এটা হিউজ, একটা বড়, এটা কি? এটা অনেক বড়। এই যে এটা একটা অক্টেট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। হ্যাঁ, এখানে মানে আর 8 নাই, এখানে এখানে মানে 13টা হয়েছে আরো, মানে টোটাল 16টা থাকবে। আমার এই স্লাইডে এখানে 16টা ধরে নাই। হ্যাঁ, সেখানে 16টা থাকবে, এবং প্রত্যেকটা অক্টেটসে 8টা করে বিট থাকবে। 8 বিট। কত বিট ভাই? 8 বিট। এই যে এখানে 8 বিট। কত বিট থাকবে? 8 বিট। এখানে 8 বিট, এখানে কত বিট? 8 বিট। সো এখানে 16টা অক্টেটস, 8টা করে বিট থাকবে। তাহলে টোটাল কত বিট হবে বলো তো? তোমরা একটু কমেন্টে জানো, দেখি তোমাদের বুদ্ধি কত। তাহলে দেখো আইপি ভার্সন 4 এ 4টা অক্টেটস থাকবে, এবং প্রত্যেকটা অক্টেটসে 8টা বিট থাকবে। তার মানে টোটাল 32টা বিট। তার মানে এখানে 16টা অক্টেটসে 8টা করে বিট থাকবে। তাহলে টোটাল কতগুলা বিট হবে বলো তো? তোমরা একটু কাইন্ডলি কমেন্টে জানাও, দেখি এটা তোমার উত্তর দিতে পারো কিনা। 16টা অক্টেটস থাকবে, এবং প্রতিটা অক্টেটসে 8টা করে বিট থাকবে। তাহলে টোটাল কত কত হয়? কয়টা বিট থাকবে বলো তোমরা? দ্রুত কমেন্টে জানাও। এই যে এখানে আইপি ভার্সন 6 এ 16টা অক্টেটস থাকবে, প্রতিটা অক্টেটসে 8টা করে বিট থাকলে, তাহলে এই আইপি ভার্সন 4 এ টোটাল কয়টা বিট থাকবে? বিট থাকে কোন সংখ্যা পদ্ধতিতে বলো তো? এটা থাকে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। বিট, প্রত্যেকটা নাম্বারকে বলা হয় বিট বাইনারিতে। হ্যাঁ, সো তোমরা এটা একটু জানাও, কমেন্টে জানাও ভাইয়ারা দ্রুত। 128। হ্যাঁ, এই যে তুর্য বলেছে 128। এটা কত হবে?
128টা বিট থাকবে। তার মানে তোমার আইপি ভার্সন 6-এ কয়টা বিট থাকবে? টোটাল 128টা বিট থাকবে। প্রতিটা অক্টেটস 8টা করে থাকবে এবং 16টা অক্টেটস থাকবে, টোটাল 16টা অক্টেটস থাকবে। ওকে, দেখো এই যে এখানে লেখা আছে যে আমরা সাধারণত আইপি অ্যাড্রেস দেখি ও লিখি এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট দিয়ে, এবং এটা এই যে এটার এইখানে যে বাইনারি সংখ্যা আছে, এখানে যে বাইনারি সংখ্যা আছে, এই বাইনারি পরিবর্তে আমরা এইগুলার ইকুইভ্যালেন্ট মানে এটার সমান একটা ডেসিমাল নাম্বার আমরা লিখতে পারি বা দশমিক নাম্বার। ঠিক আছে, যেমন এই যে এখানে একটা আইপি অ্যাড্রেস লেখা আছে, এই আইপি অ্যাড্রেসের বদলে আমরা এই যে এটা একটা ডেসিমাল নাম্বার 192.168.11.01, এটা হচ্ছে একটা কি ডেসিমাল নাম্বার। কেন? কারণ ডেসিমেলে লিখলে এটা বুঝতে খুব সহজ হয় এবং এটা খুব কম শব্দ লাগে। হ্যাঁ, যেমন এখানে অনেকগুলা ওয়ার্ড, এখানে অনেকগুলা নাম্বার আছে, বাট এটা ছোট হয়ে গেছে। ছোট হওয়ার কারণ কি? এটা ডেসিমেলে লেখা হয়েছে। তোমরা তো ডেসিমেল বুঝো, ডেসিমেল মানে যে আমরা যে 1 2 3 4 গুণ, এটা ডেসিমেল। আর উপরে বাইনারি, বাইনারিতে 0 এবং 1 থাকে। বাইনারি হতে এটা পড়া ও মনে রাখা অনেক সহজ। তার মানে এই যে দেখো, এটা কিন্তু পড়া এবং মনে রাখা একটু সহজ, যেটা ডেসিমেলে লেখা হয়েছে। আর বাইনারি তো অনেকগুলা 0 1 0 1 0 1 মনে রাখা একটু কঠিন। আরো বেশি ঠিকানা ধরার জন্য 16 বিটের 4টি ভাগ, মোট 128 বিট নিয়ে তৈরি আইপি ভার্সন 6। এই যে যেমন 128 বিট নিয়ে তৈরি কি হয়েছে বলতো? আইপি ভার্সন 6। কারণ আইপি ভার্সন 6-এ কয়টা বিট? 128টা বিট। 16টা অক্টেটসে 8টা করে বিট থাকে, টোটাল 128টা বিট থাকে। এবং আমরা চাইলে ওই বাইনারি সংখ্যাটাকে সমান একটা ডেসিমেল সংখ্যা দিয়েও লিখতে পারি। হ্যাঁ, সমান একটা ডেসিমেল সংখ্যা দিয়েও লিখতে পারি, এটা হচ্ছে এখানে বলা হয়েছে। ঠিক আছে, এটাও তোমরা একটু লিখে নাও। এখানে যা লেখা আছে এটাও তোমরা একটু কাইন্ডলি লিখে নাও, এটাও তোমরা একটু কাইন্ডলি লিখে নাও। হ্যাঁ, আর 2 থেকে 3 মিনিট ক্লাস হবে, সো তোমরা একটু কাইন্ডলি এটা লিখে নাও। লেখা হয়েছে? হইলে একটু ডান লিখো ভাইয়ারা। ওকে, আমি নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি নেক্সটে যাচ্ছি, অথবা লিখা হইলে তো ভালো। ওকে, দেখো এই যে এখানে একটা, ধরো এখানে একটা রাউটার আছে, ধরো এই যে আমাদের ওয়াইফাই রাউটার থাকে না, রাউটার, এবং আমাদের অনেকগুলো ডিভাইস কানেক্টেড আছে। ধরো তোমার একটা ফোন, আমার একটা ফোন, আরেকজন একটা ফোন, প্রত্যেকটা ডিভাইসের এখানে দেখো প্রথম 3টা অক্টেট, প্রথম 3টা অক্টেট, 3টা অক্টেটস দেখো সেম, প্রথম 3টা অক্টেট সেম, দেখো এটা সেম, এই যে এটা সেম, জাস্ট লাস্টের অক্টেটসটা পরিবর্তন হয়েছে, জাস্ট লাস্টের অক্টেটসটা পরিবর্তন হয়েছে। কি হয়েছে ভাই? লাস্টের অক্টেটসটা, হ্যাঁ সালাতে সময় হয়ে যাচ্ছে, হ্যাঁ এই কারণে তো বললাম আমার 2 থেকে 3 মিনিট ক্লাস। লাস্টের অক্টেটসটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে কি, এটা আইপি অ্যাড্রেস হচ্ছে এইভাবে তোমার কি হয়, পরিবর্তন করে করে ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস হয়, ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস হয়ে থাকে। ঠিক আছে, এবং এই প্রথম 3টা অক্টেটস এটাকে বলা হয় নেটওয়ার্ক আইডি, এবং পরের অক্টেটসটাকে বলা হয় হোস্ট আইডি। প্রথম 3টা অক্টেটসকে বলা হয় কি? নেটওয়ার্ক আইডি, এটা তোমরা লিখে নাও। এবং লাস্টের অক্টেটসটাকে বলা হয় হোস্ট আইডি, লাস্টের অক্টেটসটাকে বলা হয় হোস্ট আইডি। এটা একটু তোমরা লিখে নাও, আমি সময় দিচ্ছি। হ্যাঁ, প্রথম 3টা অক্টেটসটাকে বলা হয় নেটওয়ার্ক আইডি, কারণ ওই একটা নেটওয়ার্কে সংযুক্ত থাকে। কেন নেটওয়ার্ক আইডি? কারণ ওই একটা সংযুক্ত। এবং লাস্টেরটাকে বলা হয় হোস্ট আইডি, এই লাস্টেরটা দিয়ে বোঝা যায় ওটা কার ডিভাইস। ঠিক আছে, লাস্টেরটা দিয়ে বোঝা যায় এটা কার ডিভাইস, লাস্টেরটা দিয়ে বোঝা যায় এটা কার ডিভাইস। ঠিক আছে, সো আজকের টপিক এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকালকে আমরা আরো কয়েকটা টপিক শিখবো, শেখার পর দেন হচ্ছে আমরা HTML এর কোডিং এর মধ্যে চলে যাব, দেন আমরা HTML এর কোডিং এর মধ্যে চলে যাব ইনশাল্লাহ। আগামী ক্লাস আমরা ইউআরএল থেকে শুরু করব, ইউনিফর্ম রিসোর্স লোকেশন, আগামীকালকে শিখবো। সো আজকে আমরা এই আইপি অ্যাড্রেস পর্যন্তই শিখলাম, যে আইপি অ্যাড্রেস হচ্ছে ইউনিক নাম্বার হয়, অদ্বিতীয় নাম্বার, এবং এখানে আইপি ভার্সন 4 রয়েছে, আইপি ভার্সন 6 রয়েছে, আইপি ভার্সন 4-এ 8টা অক্টেট,
4টা অক্টেটস থাকে, আইপি ভার্সন 6 এর 16টা অক্টেটস থাকে। হ্যাঁ, সো এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। এবং এখানে প্রথম যে 3টা অক্টেটস থাকে, এই 3টা অক্টেটসকে বলা হয় নেটওয়ার্ক আইডি, লাস্টের অক্টেটটাকে বলা হয় হোস্ট আইডি। ঠিক আছে, সো এই পর্যন্তই। সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিতে জয়েন করার জন্য। এবং পরবর্তী তোমাদের 9টা 20 মিনিটে ইনশাল্লাহ তোমাদের তাসাম আমি সোহেল স্যার ক্লাস নেবে, সেই ক্লাসে সবাই জয়েন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।